যাব সন্ধি। সন্ধি শব্দটা থেকে কিন্তু সন্ধি থেকে এমন কোনো জায়গা নেই যেখানে প্রশ্ন আসে না। আপনি বিসিএস পরীক্ষা দিবেন, সন্ধি থেকে প্রশ্ন আসবে। বিসিএস প্রিলি লিখিত দুইটাতেই। আপনি যদি প্রাইমারি পরীক্ষা দেন, প্রশ্ন আসবে। আপনি যদি নিবন্ধন পরীক্ষা দেন, প্রশ্ন আসবে। আপনি যখন নন ক্যাডারের পরীক্ষা দিবেন, তখনও প্রশ্ন আসবে। তাহলে দেখেন, এই সন্ধিটা অসম্ভব গুরুত্বপূর্ণ। আপনি সন্ধি যদি না জানেন, আপনার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা শুরু করি যে সন্ধির যে বিষয়গুলো আছে সেটা থেকে। প্রথমত দেখেন, আমাদের যে জিনিসটা জানা লাগবে যে সন্ধিটা, ধন্যবাদ। এখানে দেখেন সন্ধির যে জিনিসটা আমরা দেখব যে আসলে সন্ধি থেকে কিভাবে প্রশ্ন আসে আর আমরা কিভাবে উত্তর করব। সেক্ষেত্রে দেখেন, এখানে সঙ্গীতের সন্ধি বিচ্ছেদ কি। বাংলা ভাষায় অসংখ্য শব্দ আছে যেগুলো সন্ধি বিচ্ছেদ করা যায়। তো আমি তো আসলে এতগুলো শব্দ, হাজার হাজার শব্দ মনে রাখতে পারবো না যে সন্ধি। আমরা সন্ধি মুখস্থ করি মূলত, যেমন বিদ্যাযোগালয় বিদ্যাযোগালয়, এই যে হিমযোগালয় হিমযোগালয়, ইতিযোগাদি, এইভাবে মুখস্থ করি। তো আপনি এইভাবে কতগুলো সন্ধি মুখস্থ করবেন? আপনি জবের পরীক্ষার জন্য আপনার সময় অনেক কম, কিন্তু আপনি এই শর্ট টাইমের মধ্যে এত শত শত হাজার হাজার শব্দ মনে রাখা আপনার জন্য কিন্তু অনেক বেশি কঠিন। তো আমরা শর্টকাট কিছু পড়বো না, আমরা কিছু কৌশল অবলম্বন করব। মনে রাখবেন, শর্টকাট করে যে পড়বে সে বোকা, কিন্তু কৌশল অবলম্বন করবে যে সে মেধাবী। আর এই সময়টা আমাদের কৌশল অবলম্বন করতে হবে। তো প্রথমত দেখেন, এখানে সঙ্গীত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? এটার উত্তর কে বলতে পারবেন? সঙ্গীত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? থ্যাংক ইউ ভাই। এটা দরকার আসলে, ইনফরমেশন ছাড়া এখন কিন্তু ভালো কিছু করা খুবই কঠিন, ইনফরমেশনটা দরকার। আচ্ছা, উত্তর করেছেন, একটু উত্তর করবেন। একজন বলছেন গীত। আর কেউ একটু উত্তর করেন প্লিজ, আপনারা একটু উত্তর করবেন, একটু উত্তর করবেন। আচ্ছা, আমরা এখানে দেখবো নিজেরাই উত্তর করে ফেলি। দেখেন, বের করে ফেলি। আমরা একটা জিনিস মাথায় রাখবো, কৌশল অবলম্বন করব। সেটা হলো, কোন সন্ধিজাত শব্দ মাঝে যদি ও, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম, অনুস্বার, এইখানে দেখেন আমরা কিন্তু পাচ্ছি হলো মোট 6টা বর্ণ। এই 6টা বর্ণ যদি কোনো সন্ধিজাত শব্দের মাঝে দেখেন, তখন কি করবেন? এই 6টা বর্ণ সন্ধিজাত শব্দের মাঝে দেখলে যে সময়টা আপনি সন্ধি বিচ্ছেদ করবেন, যখনই আপনি সন্ধি বিচ্ছেদ করবেন, তখন কি করবেন? এই 6টা বর্ণের যেটাই থাকুক না কেন, শুধুমাত্র এই বর্ণর যেটাই থাকুক এটার পরিবর্তে একটি ময়হস বসিয়ে দিবেন, তাহলে আপনার কাজ শেষ। তাহলে এখন দেখেন, আমি আবারও বলছি, একটু দেখেন, যদি কোনো সন্ধিজাত শব্দ মাঝে ও, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম এবং অনুস্বার, এই 6টা বর্ণ দেখিয়ে আমরা যখনই সন্ধি বিচ্ছেদ করব বা বিশ্লেষণ করব, তখন অবশ্যই আমাদের কি করতে হবে? একটি ময়হস বসাতে হবে। তো এখানে দেখেন, আমরা প্রথমটা যদি এখানে দেখছি কি, একটা খুবই সুন্দর করে আমরা এখানে বুঝবো যে এই জায়গাটা দেখেন একটি কি আছে? অনুস্বার আছে। অনুস্বার থাকলে আমরা শুধুমাত্র এটার পরিবর্তে একটা কি বসিয়ে দিব? ময়হস বসিয়ে দেব। তাহলে দেখেন, এইখানে কিন্তু উত্তর হচ্ছে সমযোগ গীত। সমযোগ কি? গীত। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনারা, আমি এটা করার আগে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সন্ধির মাধ্যমে কিন্তু নতুন অর্থবোধক শব্দের তৈরি হয়। আপনারা দেখছেন কিন্তু অনেক সময় বিসিএস পরীক্ষাতে আসে যে সন্ধি কি, সন্ধির মাধ্যমে কিভাবে অর্থবোধক শব্দ তৈরি হয়। সন্ধির মাধ্যমে নতুন অর্থবোধক শব্দের তৈরি হয়। কিভাবে? সম মানে হলো কি? সমান, আর গীত মানে কি? গান। সঙ্গীত, দেখেন দুইটা মিলে আরো একটা নতুন শব্দের তৈরি হয়েছে, সেই শব্দটা কি? সঙ্গীত। তাহলে সন্ধির মাধ্যমে নতুন অর্থবোধক শব্দের তৈরি হয়, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, দেখেন এইখানটাই কিন্তু আমাদের দুটি অংশের অর্থ থাকতে হবে। আপনার মন চাইলো যে কোনো শব্দের আপনি বিশ্লেষণ করে দিলেন বা সন্ধি করে দিলেন, সেটা হবে না। আপনার দুটি অংশের মধ্যে অর্থবোধক শব্দ থাকতে হবে। আবারও বলছি, আপনি সন্ধি বিচ্ছেদ করলেন, আমার মন মতো সন্ধি বিচ্ছেদ আমি করে দেই, আমরা তখন কি করি? যে একটা বিশ্লেষণ করি। তো আমাদের এখানে মাথায় রাখতে হবে দুটি অংশের মধ্যে যেন কি থাকে? অর্থ থাকে, এইটা দেখতে হবে।
দ্বিতীয়ত কি, এইখানে যে আমি বলেছিলাম এই যে 6টা বর্ণ যদি দেখেন বিশ্লেষণের সময় 6টা বর্ণের যেটাই থাকুক না কেন এটার পরিবর্তে একটি ময়মাস বসিয়ে দেবেন, আপনার কাজ শেষ, আর কোনো কিছু লাগবে না। গুড। হ্যাঁ, নাসিক্য বর্ণ আরো একটা আছে কিন্তু অনুস্বার। হ্যাঁ, দেখেন এটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা? ওয়ালাইকুম আসসালাম। ভাই এখন ইনফরমেশন না জানলে তো হবে না, ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি যত বেশি ইনফরমেশন জানবেন তত আপনার জন্য কল্যাণ। আমরা শুধুমাত্র এখন কি করতেছি, আমাদের জেনারেশন জেড দিয়ে আমরা হয়তোবা বাংলাদেশ 2.0 পেয়েছি, কিন্তু আমাদের এই স্বাধীনতাটা ধরে রাখতে গেলে, আমাদের নিজেদের এই সমৃদ্ধ ধরে রাখতে গেলে কিন্তু অবশ্যই আমাদের শিক্ষাটা দরকার। আমরা যদি না জানি, না বুঝি, বিশ্ব দরবারে যদি আমাদের প্রমাণ না করতে পারি, আমাদের যেমন স্বাধীনতা থাকবে না, আমাদের কিন্তু বাংলাদেশ 2.0 কোনো মূল্য থাকবে না। আমরা সেই আবার আরো বেশি অন্ধকারে নিমজ্জিত হব। এই জন্য আমাদের জানার দরকার, ইনফরমেশন জানার দরকার, আমাদের বর্তমান সময়ে ওয়ার্ল্ড পলিটিক্স জানার দরকার, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের শিক্ষা দরকার। আর এই জন্য আমাদের কিন্তু অবশ্যই ইনফরমেশন জানতে হবে। আমরা যদি নিজেকে শর্টকাট করতে যাই, এই শর্টকাটের মধ্যে কিন্তু আমরা নিজেরাই পড়ে যাব। তাহলে এইটা কি বুঝতে পেরেছি কিনা? এটা কি আমাদের কোনো সমস্যা আছে কিনা? দেখেন কি বলেছিলাম যে 6টা বর্ণের পরিবর্তে একটা কি বসবে, জাস্ট ময়হস বসিয়ে দেবো, আমাদের কাজ শেষ। তাহলে এইখানে দেখেন উত্তর হচ্ছে কি এইটা। এইটা নিয়ে দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, কারো বুঝতে সমস্যা আছে কিনা। আমি চাই আপনারা যেমন আন্দোলন করছেন, কয়েকদিন আগে রাস্তায় নেমেছেন, তেমন এইভাবে যেন প্রশ্নটা থাকে। এইখানে কিন্তু আমার জন্য আপনারা নয়, আপনার জন্য আমি। এই জন্য আপনি আমার মুখ্য, আপনার প্রত্যেকটা প্রশ্ন, আপনার প্রত্যেকটা দরকার, আমি আপনাকে সহযোগিতা করার জন্য আপনার পাশে আছি। আর এই পাশে থাকাটাই আপনাদের গ্রহণ করতে হবে। তাহলে এটা নিয়ে থ্যাংক ইউ, ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এবার আমরা পরেরটাতে দেখি, পরের ইয়াটা দেখি। এইটার উত্তর কি হবে দেখেন তো, আমাকে একটু বলেন যে এটার উত্তর আমরা একটু দেখি। দেখেন আগের নিয়মটা অনুযায়ী কিন্তু হচ্ছে। এখানে কি বলছি, সংসার। এবার আপনারা নিজেরা একটু উত্তর করবেন, এটার উত্তর কি হবে আপনারা নিজেরা বলেন। এটার উত্তর কি হবে আপনারা নিজেরা বলেন। ভেরি গুড। এই তো কত সহজ, আপনারা প্রত্যেককেই জানেন, কিন্তু আপনারা জানেন না যে আপনারা কতটুকু জানেন। আপনাদের নিজের প্রতি বিশ্বাস না থাকলেও আমার কিন্তু আপনাদের উপরে বিশ্বাস আছে যে আপনারা পারবেন। এই বিশ্বাসটা রাখবেন আশা করি। এই তো কথা বলতে হবে এমন, ঠিক আছে? আমরা অনলাইনে ক্লাস করছি, কিন্তু আমাকে ভাবতে হবে অনলাইন নয়, অফলাইনে ক্লাস করছি, এবং এইভাবে আমাদেরকে কিন্তু সবসময় ব্যস্ত থাকতে হবে এই দিকটায়। আপনি যদি একটা বারের জন্য মন অন্য দিকে দেন, আপনি কিন্তু এটা হারিয়ে যাবে আপনার কাছ থেকে। ভেরি গুড, সকলের হচ্ছে। তাহলে আগের ঠিক নিয়মটাই, তাই না? আগের নিয়মটাই এটা। ভেরি গুড, কত সহজ। তাহলে সম যোগ সার, ওই যে ওই নিয়মটা কোনটা বলেন তো? এই যে উ, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম, অনুসার, এই 6টা থাকলে এর পরিবর্তে আমরা একটা ময়হস বসিয়ে দিব, তাহলে হয়ে যাচ্ছে। কত সহজ আমাদের বুঝতে, কিন্তু আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এটা বুঝতে কোনো সমস্যা আছে? ভেরি গুড। এই তো সবার উত্তর হয়েছে, সবার উত্তর হয়েছে, কারোর সমস্যা নেই। এটাই তো দরকার, এমন কথা বলতে হবে এবং আমাদের নিজেদেরকে এটাকে বুঝে নিতে হবে যে আমাদের কোনটা দরকার এবং কোনটা নয়, ঠিক আছে? এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের নিজেদেরই সমস্যা। আচ্ছা, ষড় ঋতু এর সন্ধি বিচ্ছেদ কোনটি, এটা একটু বলেন। ষড় ঋতু এর সন্ধি বিচ্ছেদ কোনটি, এটার উত্তর বলেন আপনারা। ষড় ঋতু এর সন্ধি বিচ্ছেদ, এটার উত্তর কোনটা বলেন তো? এটার উত্তরটা বলেন। অনেকে উত্তর বলছেন। ভেরি গুড, ভেরি গুড। এই তো অনেকে উত্তর বলছেন, উত্তরগুলো আমি চাচ্ছি। ভেরি গুড। আচ্ছা, এইখানটায় একটু দেখেন আপনারা, যদি কোনো কারণে আমরা দেখি যে বর্গের তৃতীয়
বর্গের 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 যদি যদি দেখি কি আমরা যদি দেখি যে স্বাভাবিক অর্থে দেখেন বর্গের বর্গের যদি তৃতীয় বর্ণ থাকে, আমরা জানবো কোন বর্গের যদি তৃতীয় বর্ণ থাকে, কোন বর্ণ? তৃতীয় বর্ণ থাকে, যখন আপনি সন্ধি বিচ্ছেদ করবেন ওই একই বর্গের প্রথম বর্ণ ব্যবহার করবেন। যদি কোনো সন্ধিজাত শব্দ মাঝে বর্গের তৃতীয় বর্ণ থাকে, সন্ধিটা বিচ্ছেদ করার সময় ওই একই বর্গের কোন বর্ণ? প্রথম বর্ণ বসে। আমরা যদি এইটা দেখি, এইটা যদি দেখি দেখেন তাহলে কি বলছি? বর্গের বর্গের তৃতীয় বর্ণ থাকলে, বর্গের তৃতীয় বর্ণ থাকলে সন্ধি বিচ্ছেদের সময় একই বর্গের প্রথম বর্ণ বসে। তার মানে যদি দেখেন আপনার বর্গ কয়টা জানি আমরা? বর্গ কিন্তু 5টি। বর্গ কয়টা? 5টি। তাহলে 5টি বর্গের যদি তৃতীয় বর্ণ দেখি তাহলে সেটার পরিবর্তে হয়ে যাবে কোনটা? প্রথম বর্ণ। তাহলে এখানে দেখি আমরা ক, খ, গ, চ, ছ, বর্গীয় জ, তারপরে হলো ট, ঠ, ড বা ডয় বিন্দু র। দেখেন ড থেকে ডয় বিন্দু র হয়, এই কারণে ড বা ডয় বিন্দু র। এইগুলোর নিচে কিন্তু হজ বসবে। আবার ত, থ, দ, ত বা এইখানে খণ্ড ত বা ত বসবে। আবার প, ফ, ব। তাহলে দেখেন যদি দেখেন সন্ধিজাত শব্দের মধ্যে গ আছে তাহলে সন্ধি বিচ্ছেদের সময় গটা হয়ে যাবে কয় হস। আবার যদি দেখেন জ আছে তাহলে বিচ্ছেদের সময় হয়ে যাবে চয় হস। আবার ড বা ডয় বিন্দু র থাকলে টয় হস। দ থাকলে খণ্ড ত বা ত। আবার ব থাকলে হবে প। তাহলে দেখেন এইখানে যদি আমরা বলে থাকি, এটা না, যদি আমরা দেখে থাকি দেখেন বর্গের তৃতীয় বর্ণ থাকলে, বর্গের তৃতীয় বর্ণ থাকলে ওই একই বর্গের তাহলে কি ড বা ডয় বিন্দু র যদি থাকে, ড বা ডয় বিন্দু র যদি থাকে তখন আপনি সন্ধি বিচ্ছেদ করবেন, তখন ওইটার পরিবর্তে টয় হস বসবে। তাহলে ড বা ডয় বিন্দু র যদি থাকে তখন কি হয়ে যাবে? তখন হয়ে যাবে একই বর্গের প্রথম বর্গ। তাহলে দেখেন এখানে ডয় বিন্দু র আছে কোথায়? এই যে এখানে দেখেন ডয় বিন্দু র আছে। তাহলে ডয় বিন্দু রটা হয়ে যাবে কি? ডয় বিন্দু রটা হয়ে যাবে টয় হস। আমি বলছিলাম এই যে ড বা ডয় বিন্দু র থাকলে টয় হস বসে। তাহলে এখানে উত্তর হচ্ছে দেখেন এইটা। তাহলে আমি কি বলছিলাম? সন্ধিজাত শব্দ মাঝে যদি বর্গের তৃতীয় বর্ণ থাকে সন্ধি বিচ্ছেদের সময় একই বর্গের কোনটা হয়ে যাবে? প্রথম বর্ণ। আমি এবার আপনাদের যদি বলে থাকি ষড়যন্ত্র, এটার উত্তর কি হবে আমাকে একটু বলেন তো। ষড়যন্ত্রর উত্তর কি হবে? এটার কোনো ধরনের অপশন নাই। এবার নিজেরা এইটা অনুযায়ী কি হয়ে যাবে একটু বলেন আমাকে। ষড়যন্ত্র শব্দের সন্ধি বিচ্ছেদটা কি হবে একটু বলেন তো, লেখেন যারা আছেন একটু লেখেন। থ্যাংক ইউ বুলবুল স্যার, থ্যাংক ইউ সো মাচ। যারা দেখছেন ষড়যন্ত্রটার একটু সন্ধি বিচ্ছেদটা বলেন, আপনারা নিজেরা লেখেন, উত্তরটা লেখেন, দয়া করে একটু উত্তরটা লেখেন। এই নিয়মটার আমি যেটা ষড় ঋতুটা করলাম সেম নিয়মে ষড়যন্ত্র তাহলে কি হবে? একই নিয়মে ষড়যন্ত্রটা কি হবে একটু বলেন, লেখেন, আপনারা উত্তরটা লেখেন।
গুড, সাথী লিখছেন, ঠিক আছে আপনারটা। তাহলে তো একই অনুযায়ী হচ্ছে কি ডয় বিন্দু র আছে, হ্যাঁ আপনারও হয়েছে রনি, থ্যাংক ইউ। তার মানে কি এইখানে ডয় বিন্দু র আছে মানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে শর্ট যোগ যন্ত্র, শর্ট যোগ যন্ত্র। এখন বলেন এইটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা, এই নিয়মটা নিয়ে আপনাদের কোনো সমস্যা আছে কিনা, আমরা কি বুঝতে পেরেছি এই নিয়মটা? একটু আমাকে বলবেন এই নিয়মটা কি আমরা বুঝতে পেরেছি কিনা, প্লিজ একটু বলেন। এই নিয়মটা কি আমরা বুঝতে পেরেছি, মানে এই ধরনের আসলে কি আমরা পারবো? সুইটি বলছেন হ্যাঁ হয়েছে সবার। এই নিয়মে আসলে কি পারবো? যতগুলো আসুক না কেন, হাজার হাজার আসুক, কোনো সমস্যা নেই। একটাই নিয়ম এটার, যে ড বা ডয় বিন্দু র থাকলে আমরা সেটার পরিবর্তে হয় বসাবো। ভেরি গুড। সুমন স্যার দেখছি ইংরেজি ভালো, ইংরেজির পাশাপাশি বাংলা ভালো পারেন স্যার। হ্যাঁ সাথী জি থ্যাংক ইউ। আমাদের পারতে হবে, না পারলে শিখতে হবে। তারপরের নিয়মটাতে আমরা চলে যাই, ঠিক আছে? আচ্ছা, এইটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, উন্নত, উন্নত, এটা খুবই গুরুত্বপূর্ণ, উন্নত। দেখেন আমরা একটা জিনিস জানবো, আমরা আগেই একটা নিয়ম পড়েছিলাম কি, আমরা একটা জিনিস জানবো, কোন সন্ধিজাত শব্দ মধ্যে যদি দ্বিত্ব ব্যঞ্জন থাকে, দ্বিত্ব, দ্বিত্ব ব্যঞ্জন থাকে, যেমন দেখেন যদি দেখি নয়ে নয়ে, দয়ে দয়ে, লয়ে লয়ে, ডয়ে ডয়ে, চয়ে চয়ে যদি থাকে, যখন আপনি সন্ধি বিচ্ছেদ করবেন, আবারও বলছি, যখন এই সন্ধিজাত শব্দ মাঝে এইগুলো থাকবে, তখন আপনি কি করবেন, তখন এই দ্বিত্ব ব্যঞ্জনে, দ্বিত্ব মানে কি একই ব্যঞ্জন যখন দুইবার থাকে, দ্বিত্ব মানে কি একই ব্যঞ্জন যখন দুইবার থাকে তখন তাকে বলা হয় দ্বিত্ব ব্যঞ্জন। তাইলে দেখেন এখানে একই ব্যঞ্জন দুইবার আছে, যেহেতু দুইবার আছে তখন আমরা প্রথমটির স্থানে, দ্বিত্ব ব্যঞ্জনের প্রথমটির স্থানে একটা শুধুমাত্র খণ্ডতা ব্যবহার করব, একটা শুধুমাত্র খণ্ডতা ব্যবহার করব, এবং আমরা সুন্দর করে দেখব দুটি অংশের মধ্যে অর্থ প্রকাশ পাচ্ছে কিনা, দুটি অংশের মধ্যে অর্থবোধক শব্দ আসছে কিনা, এটা আমাদের দেখা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে দেখেন এখানে আমি কি বলছি, নয়ে নয়ে, দয়ে দয়ে, লয়ে লয়ে, ডয়ে ডয়ে, চয় চয়, এগুলো যদি থাকে তখন আমরা কি করব, সন্ধি যখন বিচ্ছেদ করব তখন এইগুলোর প্রথমটির স্থানে, দ্বিত্ব ব্যঞ্জনের প্রথমটির স্থানে একটি খণ্ডতা করব। তো প্রথমটির স্থানে আমরা কি করব, একটি এখানে একটু মুছে দাও। ওটা যাবো না। আচ্ছা এটাকে আপনারা চিন্তা করেন, এখানে এইটা হবে না, হ্যাঁ এইটা না, এখানে হবে নত, এখানে অপশনটাতে একটু ভুল লেখা আছে। এখানে দেখেন তাইলে উন্নতের সন্ধি বিচ্ছেদ কোনটা, উন্নত এর সন্ধি বিচ্ছেদ। এবার বলেন, এই যে অনেকে উত্তর দিয়ে দিয়েছেন অলরেডি, থ্যাংক ইউ। উদ্যোগ নত, আমি কি বলছিলাম, যে যদি দেখি আমরা নয়ে নয়ে, লয়ে লয়ে, চয়ে চয়ে, দয়ে দয়ে, ডয়ে ডয়ে, এগুলো যদি থাকে তাহলে এগুলোর মানে প্রথমটি, দ্বিতীয় ব্যঞ্জনের প্রথমটির স্থানে কি বসাবো, একটি খণ্ডত। তাহলে উত্তর হবে উদ্যোগ নত। উত্তর কি হবে, উত্তর হবে তখন হলো উন্নত, এটার উত্তর হবে উদ্যোগ নত, উদ্যোগ নত। ভেরি গুড, এই অনেকে উত্তর করছেন। দেখেন তো এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, এই নিয়মটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? দ্বিতীয় ব্যঞ্জন থাকলে প্রথমটির স্থানে একটা খণ্ডত্ব বসিয়ে দিলেই আপনাদের কাজ শেষ, তাহলে উত্তর ঠিক হয়ে যাবে। দেখেন এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে, এটা বুঝতে সমস্যা আছে কিনা একটু বলি আমরা। শৈলের সাথে সুইটি, হ্যাঁ উত্তর ঠিক আপনাদের, ভেরি গুড। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা একটু কথা বলতে হবে, একটু লিখতে হবে। এই নিয়মটা থেকে আসলে আমরা পারবো কি, কোনো সমস্যা আছে কিনা একটু কথা বলেন। একটু কথা বলতে হবে।
ক্লিয়ার, গুড। আচ্ছা, এবার আমি যদি একটা আপনাদের আবার লিখতে দেই, তাহলে এবার আপনারা একটু করে দেন তো। দেখেন, এবার আপনারা করে দেন, তাহলে বোঝা যাবে। উচ্চারণ, উচ্চারণের সন্ধি বিচ্ছেদটা কি হবে আপনারা একটু বলেন। উচ্চারণ এর সন্ধি বিচ্ছেদ কি হবে? এবং উচ্চারণ এবং আরেকটা যদি আমি বলে থাকি উল্লাস, এই দুইটার সন্ধি বিচ্ছেদ। উচ্চারণ এবং উল্লাস এই দুইটার সন্ধি বিচ্ছেদ আপনারা লিখে দেন। হ্যাঁ, ক্লিয়ার। একটু এই দুইটার সন্ধি বিচ্ছেদ লিখে দেন। সিরাজম, মনিরা, রনি, উদ্যোগনত, এই দুইটার সন্ধি বিচ্ছেদ আপনারা লিখে ফেলেন তো, দেখি কারটা হয়। দেখি আপনাদের হচ্ছে, কিন্তু সবার যেগুলো লিখছেন এখন পর্যন্ত সবার হয়ে গেছে। ভেরি গুড, রনি মজুমদার। বাকিরা কোথায়? বাকিরা একটু লিখে ফেলেন, বাকিরা লিখে ফেলেন। উদ্যোগ মূর্ধন্য, উদ্যোগ চারণ, মূর্ধন্য হবে সাথী, দন্তন না, উদ্যোগ চারণ। ভেরি গুড। তার মানে দেখেন আপনাদের কি মুখস্থ করা লাগতেছে? এখানে কি হচ্ছে, আমরা যদি লিখি তাহলে হচ্ছে উৎ যোগ চারণ, আর উল্লাস এটা কি হচ্ছে উদ্যোগ লাস। আচ্ছা, তাহলে কি আমাদের কি আদৌ মুখস্থ করার দরকার হচ্ছে? আমি তো একটা কথাই বলেছি, হাজার হাজার শব্দের সন্ধি আছে, আমরা কিন্তু হাজার হাজার শব্দের সন্ধি বিচ্ছেদ মনে রাখতে পারবো না। কিন্তু আমরা যদি নিয়মটা মনে রাখি, কৌশলী হই, কৌশল অবলম্বন করি, তাহলে কিন্তু হাজার হাজার থাকলেও আমাদের কোনো সমস্যা নেই, আমরা খুব অবলীলায় পেরে যাব। আমরা যদি সন্ধির কয়েকটা নিয়ম পড়ি, তাহলে আমাদের আর কিছু লাগবে না। এটা কি আমরা বুঝতে পেরেছি কিনা? তাইলে কি আমরা আসলে পারবো এখান থেকে? হ্যাঁ, সবার হয়েছে। ভেরি গুড, এই তো পারছেন তো। এখন আপনারা বলেন, এটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা? আপনারা ভালো পড়াশোনা করেন, এটা বোঝা যাচ্ছে। কারো সমস্যা আছে কিনা? কারো সমস্যা আছে কি? এটা খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি, এটা নিয়ে ইয়া করব। আগের নিয়মটা বলেন যে কারো কোনো সমস্যা আছে কিনা। আগের নিয়মটা থেকে কারো কোনো সমস্যা আছে কিনা একটু আমরা কথা বলি। তাছাড়া আমি তো বুঝতে পারবো না, আপনাদের প্রথমত আমি দেখতে পাচ্ছি না, দ্বিতীয়ত আমি কিন্তু মনোবিজ্ঞানী না যে আপনাদের মনের ভাবটা বুঝতে পারবো। এই জন্য আপনাদের কথা বলাটা একান্ত কাম্য। উদ্যোগ যোগ, হ্যাঁ, গুড। এখানে দেখেন আমরা আগের নিয়ম পড়েছিলাম, যদি বর্গের তৃতীয় বর্ণ থাকে তাহলে ওই বর্গের কি হয়, প্রথম বর্ণ হয়। দেখেন আমি যদি বলে থাকি ত, থ, দ, বর্গের এটা প্রথম বর্ণ, দ্বিতীয় এবং তৃতীয় বর্ণ, তাহলে আমাদের তৃতীয় বর্ণটা দেখেন দেওয়া আছে দ। দ থাকলে আমরা কি করব, বিচ্ছেদের সময়, ক্লিয়ার, ভেরি গুড, বিচ্ছেদের সময় দয়ের পরিবর্তে কি বসাবো, দয়ের পরিবর্তে, দয়ের পরিবর্তে কি করব, ত বা খণ্ডত, ত বা কি করব, খণ্ডত, ত বা খণ্ডত। তাহলে দেখেন আমাদের, আমি প্রথমত বলেছিলাম আগে দেখবেন খণ্ডত আছে কিনা, যদি খণ্ডত থাকে তাহলে খণ্ডত দিবেন, না থাকলে ত দিবেন। তাহলে এটার উত্তর হচ্ছে কি বলেন তো, উৎ যোগ যোগ। ভেরি গুড, কারণ এই দয়ের পরিবর্তে যখন আমরা খণ্ডত ব্যবহার করছি, তারপরে কিন্তু আর পরের অংশে থাকছে কি, যোগ, উৎ যোগ যোগ। ভেরি গুড। এবার আপনাদের একটা এটা বুঝতে পারলে আপনারা আর একটা করে দিবেন, যেটা খুবই আসে পরীক্ষাতে এবং অনেকবার আসছে, উদ্যম। এইটার কি হবে, এইটা একটু সন্ধি বিচ্ছেদ করে দেন, আপনারা লিখে ফেলেন। উদ্যমের সন্ধি বিচ্ছেদটা কি হবে, উদ্যম এর সন্ধি বিচ্ছেদটা কি হবে, আপনারা একটু লিখে ফেলেন এটার উত্তর কি হবে, এবং সন্ধি বিচ্ছেদ করে দেন আমাকে, দেখি কয়জন পারেন। উদ্যমের সন্ধি বিচ্ছেদটা করে লিখে ফেলেন। লিখছিলেন তো, অনেকের হচ্ছিল, কিন্তু লিখছেন না কেন? এখন লিখলেই হয়ে যাবে, ভুল হোক, ভুল হইলে কিন্তু আর ভুলবেন না কোনোদিন। বরং আপনি কোনোটা যদি পারেন সেটা ভুলে যেতে পারেন, কিন্তু যদি ভুল করেন
কখনো আর ভুলবেন না। সাথী, হ্যাঁ গুড। আর কেউ? রনি, না ভাই, রনি একটু ভুল হয়েছে, আর একবার একটু মনোযোগ দিয়ে দেখেন। রনি মজুমদার, আর একটু মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ গুড। এইখানে এই যে সিরাজুম মনিরা একটু দেখেন, আবার সাথী একটু দেখেন ভালো করে, একটু এই জায়গাটাই দেখেন। আমি কি বলেছি, উদ্যোগ দম যে লিখছেন আপনারা, এইটাই তো গুরুত্বপূর্ণ। কথা ছিল কি যে দ থাকলে খণ্ডত বা ত লেখার কথা ছিল, তাই না? তাহলে আপনি দেখেন এইখানে এই জন্যই আসে, এই দয়ের জন্য তো আমরা খণ্ডত ব্যবহার করছি, তাই না? দয়ের জন্য আমি খণ্ডত ব্যবহার করলাম, এটা অসংখ্যবার পরীক্ষাতে আসছে, খণ্ডত ব্যবহার করলাম, তাহলে তো আর দ থাকছে না। আপনি একটার পরিবর্তে যখন ব্যবহার করলেন, দেখেন আপনার কাছে 10 টাকা আছে, আপনি 10 টাকা কাউকে দিলেন, 10 টাকা দেওয়ার পরে আপনার কাছে ধরেন 5 টাকা আছে, তাহলে কি আপনার কি আর 10 টাকা আছে নাকি 5 টাকা আছে? তাহলে এই ক্ষেত্রে এটা তো একটা ব্যবহার করেছেন। দয়ের জন্য আমি খণ্ডতা লিখলাম। এইবার তাহলে দেখেন এটার সাথে একটা জ ফলা আছে, কি আছে? জ ফলা আছে। এই যে জ ফলা যেহেতু আছে, তাহলে কি হবে? উদ্যোগ জম, উদ্যোগ জম, এটা অসংখ্যবার আসছে। উদ্যোগ দম না, আমরা এটা ভুল লিখছি অনেকে। দেখেন এটা একটু ভালো করে বুঝতে হবে, এটা বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আবারও বলছি, এই যে দ, দয়ের জন্য আমরা কি লিখছি? দয়ের জন্য লিখছি হলো খণ্ডত। দয়ের সাথে একটা কি ছিল? দয়ের সাথে ছিল জফালা। জফালাটা তখন কি হয়ে গেল? জ হয়ে গেল। তারপরে আছে ম। এটা ভাবছিলেন কিন্তু দেন নাই কেন? ভাবলে হবে না, দিয়ে দিতে হবে, ভুল হোক কোনো সমস্যা নাই। ক্লিয়ার কিনা এবার? তাহলে ক্লিয়ার কিনা? আচ্ছা আরেকটা দিই তাহলে, দেখি আরো ভালো বুঝবেন। তদ্রুপ, এটা করে ফেলেন দেখি। তদ্রুপ, এই সিরাজুম মনিরা ওইটা হবে না, উদ্যোগ অম না রে ভাই, ওইখানে জফালা আছে তো। যেহেতু জফালা আছে, জফালা মানে কি? এই যে জফালা মানে জফালা সমান তো জ, তাইলে জফলাটা জ হয়ে গিয়েছে, ঠিক আছে সিরাজুম মনিরা? হ্যাঁ উদ্যোগ জম। এবার তদ্রুপ, এটা করে ফেলেন তো, এটা করে ফেলেন, তাহলে বোঝা যাবে আপনারা কেমন বুঝতে পেরেছেন। তদ্রুপটা একটু করে ফেলেন দেখি, অ্যানসার করেন। তদ্রুপ, তদ্রুপের উত্তরটা করে ফেলেন এবার। তদ্রুপের উত্তরটা পাচ্ছি না, একটু তদ্রুপের উত্তরটা করে ফেলেন দেখি কি হয়। রনির একটু ভুল হয়েছে, রনির একটু ভুল হয়েছে। রনি এটা আমি ঠিক করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। সাথী ঠিক আছে। দেখেন এখানে কিন্তু রস্য আছে, তাহলে দয়ের জন্য লিখলাম তথ যোগ, যেহেতু রয় রুস্য। হ্যাঁ অনিমেষ ঠিক আছে, গুড। তাহলে কি হবে? রুফ। একটা কথা মাথায় রাখবেন, যখন আপনি রয়ের সাথে অপরে দিবেন তখন রুস্য, ওকে। আর যখন আপনি রয়ের এই নিচে দিবেন তখন এটা যেমন হ্রস্ব উকার, আর এটা তখন দীর্ঘ উকার। এইখানে যেহেতু হ্রস্ব ছিল, আপনি হ্রস্ব উটাই দিবেন। রনি এটা কি ক্লিয়ার কিনা? তাহলে এই নিয়মটা বুঝতে পেরেছেন কিনা দেখবেন। এই যে এই উদাহরণগুলো কিন্তু অসংখ্যবার পরীক্ষাতে আসছে, অন্তত এখন পর্যন্ত বিভিন্ন চাকরির পরীক্ষার অ্যাডমিশন পরীক্ষাতে, অন্তত অ্যাডমিশন পরীক্ষাতে তো এই 3টা থেকে অন্তত 30 বার আসছে, আর জবের পরীক্ষাতে 10 বারের বেশি এসছে এই 3টা উদাহরণ থেকে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি আমরা এইটার এই নিয়মটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু দয়া করে বলবেন কষ্ট করে, যে কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা? ক্লিয়ার, গুড। এটা খুবই গুরুত্বপূর্ণ। মনোরম, মনোরম। একটা কথা মনোযোগ দেন,
হ্যাঁ, তদ্রূপ হয়েছে, গুড। আর এইটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা বিসর্গ সন্ধি কিনা কোনটা আমরা এটা জিনিস জানবো। দেখেন আপনারা বিসর্গ সন্ধি মনে রাখার জন্য একটা কথা মনে রাখবেন, 3 সরাব। বুঝতে পেরেছেন? 3 সরাব। তো আমি দেখেন গ্রামের স্কুলে যখন পড়তাম তো রোল হলো, আচ্ছা এখন ভুল হলো, ক্লিয়ার, মনে থাকলেই হবে, এক্সাম হলে মনে রাখলে হবে, ভুল হোক, যত ভুল করব আমরা তত শিখবো, ঠিক আছে? ক্লিয়ার, ভেরি গুড, সবার ক্লিয়ার। এই জায়গাটা একটা জিনিস দেখেন, আমি গ্রামের স্কুলে পড়তাম, তো গ্রামের স্কুলে যখন পড়তাম রোল সবসময় এক হতো, মানে আমাদের এলাকায় একটা কথা আছে আঞ্চলিক ভাষা, যেখানে যে বনে বাঘ নাই সেই বনে শিয়ালি বাঘ। তো আমার ওই অবস্থা এরকম। তো যখন ক্লাস 7 থেকে 8 এ উঠি রোল 1 থেকে 3 হয়ে গেল। এখন এই রোল 1 আবার 2 হয়ে গেছে। আমার সাথে যে পড়তো 2 জন মেয়ের, তো বাড়িতে আগে পড়তে বললেই তো পড়তাম না, হয় পড়ে কি হবে, আমার রোল 1 হয়। যখন রোল 1 থেকে 3 হয়েছে, বাড়িতে তো প্রত্যেকদিন বলে তুই মেয়ের সাথে পারিস না, মেয়ের সাথে পারিস না, মানে খাইতে গেলেও বলে, বসতে গেলেও বলে, যাই করছি সেখানেই বলে। তখন চিন্তা করলাম যে রোল আমার 3 সরাইতেই হবে। তখন কি করলাম, সারা বছর মাথায় ঘুরালাম 3 সরাও, তাতে কি হলো, এইটে আমি গিয়ে আবার রোল 1 হয়ে যায়। যখন রোল 1 হয়ে যায় সাথে আর একটা জিনিস হয়, বৃত্তি পাই আমি। তো এটা হলো এই 3 সরাবে একটা জিনিস মনে রাখবো, 3 সরাও সমান 300, দন্ত স, তালব্য স এবং মূর্ধন্য স। এর নাম কিন্তু প্যাটকাটা মূর্ধন্য স না, মূর্ধন্য স। আমরা অনেক এলাকায় প্যাটকাটা মূর্ধন্য স বলে, আমাদের এলাকাতেও এটাকে প্যাটকাটা মূর্ধন্য স বলতো। ওয়ালাইকুম আসসালাম কাজল। এখন হলো এইটা মূলত মূর্ধন্য স। কি স? মূর্ধন্য স। আচ্ছা, এরপরে এই যে র সমান হলো কি র, আর ও সমান হলো ও। দেখেন এখানে 5টা বর্ণ, এই 5টা একটু খুবই মনোযোগ দিয়ে শুনবেন। এটা যদি বুঝতে পারেন না, জীবনে আপনার বিসর্গ সন্ধিতে প্রবলেম হবে না আশা করি। কোন সন্ধিজাত শব্দ মাঝে, কোথায়, যদি এই 5টা বর্ণ থাকে মাঝে, সন্ধিজাত শব্দ মাঝে 5টা বর্ণ থাকলে এই 5টা বর্ণের যেটাই থাকুক না কেন তার পরিবর্তে একটা বিসর্গ বসিয়ে দেব আমরা, এবং দেখব পরের অংশে অর্থবোধক আসছে কিনা, পরের অংশে অর্থবোধক আসছে কিনা। এইটা দ্বিতীয়ত কথা হলো, আপনি বিসর্গটা যে বর্ণের পরিবর্তে বসাবেন সেই বর্ণের মতো উচ্চারণ করতে হবে বিসর্গ। আমরা কি করি দেখেন, আমরা এটা তাহলে উচ্চারণ হচ্ছে কোনটা, এইখানে দেখেন মনোরম শব্দটাকে আমরা একটু বিশ্লেষণ করব। বিশ্লেষণ, আমরা অনেকে বলি না ভাঙবো, ভাই শব্দরে কখনো ভাঙা যায় না, শব্দকে কি করতে হয়, বিশ্লেষণ করতে হয়, এটা মাথায় রাখবেন। তাহলে মনোরম শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি হচ্ছে দেখেন তো, ম দন্ত ন, ম যোগ দন্ত ন যোগ উ যোগ র যোগ ম। তাহলে এইখানে দেখেন 5টা বর্ণ, 5টা বর্ণের মধ্যে মাঝের বর্ণ কোনটা, মাঝের বর্ণটা দেখেন ও, মাঝের বর্ণটা ও। তাহলে বিসর্গ বসাই দেন, এই মাঝের বর্ণ ও এর পরিবর্তে একটি বিসর্গ বসিয়ে দেন, তাহলে আপনার কাজ শেষ। তাহলে এইখানে দেখেন মনোরম, এটা কিন্তু হচ্ছে না, ন ওকার আছে, তার মানে এটা আমাদের হচ্ছে না। দ্বিতীয়টা চলে আসি, এখানে দেখেন মনো ও আছে, এটাও হচ্ছে না। তৃতীয়টা চলে আসি, মন যোগ রম, দেখেন এটাও হচ্ছে না। চতুর্থটাতে যদি আসি ঘ নম্বরে, মনো, দেখেন এখানে আমরা উচ্চারণ করি মন বিসর্গ যোগ রম, মন বিসর্গ যোগ রম উচ্চারণ করলে এইটা ভুল। আপনাকে যেই বলুক না কেন, আপনি যেভাবে পড়েন না কেন, এটা ভুল হবে। আপনি যে বর্ণের পরিবর্তে বিসর্গ বসাচ্ছেন ওই বর্ণের মতো উচ্চারণ করতে হবে। তাহলে এখানে যে বিসর্গটা আমরা বসিয়েছি, এই বিসর্গটা কার পরিবর্তে বসিয়েছি, ও এর পরিবর্তে বসিয়েছি, তাহলে এই বিসর্গের উচ্চারণটা হবে ও এর মতো, ও এর মতো। তাহলে কি হচ্ছে, মনোযোগ রম। না রনি, ভুল হয়েছে। এই যে ঘ নম্বর উত্তর, মনোযোগ রম। আপনি তো ও এর পরিবর্তে বিসর্গ বসাচ্ছেন, ওইটা কোথায়, ওইটা তো নেই আপনার ওইখানে, তাহলে তো হচ্ছে না। মনোযোগ রম, ঘ নম্বর উত্তর হবে, ঘ। বুঝতে পেরেছেন? এবার আমি আপনাদের আর একটা দেই, তপবন। এটার আপনারা একটু সন্ধি বিচ্ছেদ করেন তো দেখি, তপবন, এইটা একটু সন্ধি বিচ্ছেদ করে লিখে দেন আপনারা, এটার একটু সন্ধি বিচ্ছেদ লিখে দেন প্লিজ, দেখি আমাদের কার কার হয়। তপবন, ভুল হোক কোনো সমস্যা নাই। রনি আপনি বুঝতে পেরেছেন কিনা, আপনি তো ওইটার বিসর্গ বসাচ্ছি আমরা ওর পরিবর্তে, তাহলে তো এটা থাকবে।
এটা দেখি কার হয়, তপবন, এটার সন্ধি বিচ্ছেদ তপবন, তপকার ব দন্ত ন, রুবেল হোসেন, ভেরি গুড। দেখেন এটার বিশ্লেষণ করলে কি হচ্ছে, ত যোগ প যোগ ও যোগ ব যোগ দন্ত ন। হ্যাঁ ভেরি গুড, সবার হচ্ছে, অনিমেষ, ফিরোজা মনিরা, সবার হয়েছে, ভেরি গুড। হ্যাঁ সাথী, তার হয়েছে, রনি হয়েছে, ভেরি গুড। এই তো দেখছেন, লিখলেই হচ্ছে, খুবই সহজ না? এইখানে দেখেন পাঁচটা বর্ণ আছে, পাঁচটা বর্ণের মাঝের বর্ণ কোনটা, ও, তাহলে ওই জায়গাটায় শুধু কি বসিয়ে দিব, একটা বিসর্গ বসিয়ে দিলাম, দেওয়ার পরে এখন কি করতে হবে আমাদের, তাহলে হয়ে যাচ্ছে তপ যোগ বন, তপ যোগ বন। এখন একটা কথা আমি বলে দিয়েছি আপনাদের, আপনি যে বর্ণের পরিবর্তে বিসর্গ বসাচ্ছেন উচ্চারণ কিন্তু ওই বর্ণের মতো হবে। আপনি শুধু এখানে দন্তস্বয়ের পরিবর্তে বিসর্গ বসান, দন্তস্বয়ের মতো উচ্চারণ হবে ওই বিসর্গের। যদি আপনি মূর্ধন্যস্বয়ের পরিবর্তে বিসর্গ বসান তাহলে মূর্ধন্যস্বয়ের, যদি আপনি রয়ের পরিবর্তে বিসর্গ বসান তাহলে আপনার কিন্তু রয়ের মতো উচ্চারণ হবে। আমার কথা কি ক্লিয়ার কিনা, এই নিয়মটা ক্লিয়ার কিনা, কারো বুঝতে সমস্যা আছে কিনা? দেখবেন আমরা পড়ি বা আমাদের পড়ানো হয়েছে এত এইভাবে যে তপ বিসর্গ যোগ বন, মন বিসর্গ যোগ হর, এরকম করে, আবার মন বিসর্গ যোগ রম, আমাদের এইভাবে পড়ানো হয়েছে। বাট এই পড়াটা আমাদের ভুল আছে, এই পড়াটা আমাদের কিঞ্চিত ভুল আছে, যেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর। এই নিয়মটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, আসলে পারবো কিনা বলেন তো? আমরা যখন চূড়ান্ত একেবারে টপিক ধরে ধরে পড়াবো, এখন তো আমরা প্রশ্ন সলভিং করছি মাত্র, যখন আমরা একেবারে প্রশ্ন ধরে ধরে পড়াবো আমি আপনাদের এক একটা থেকে নিয়ম থেকে অনেকগুলো করে উদাহরণ দিব, আরো অনেকগুলো করে উদাহরণ দিব, যেন আপনি নিজে যে কোনোটা দেখলেই পারেন। এবং নিয়ম ধরে ধরে, নিয়ম আমি বেশি পড়াবো না আপনাকে আমি শর্টকাট কিছু পড়াবো না, কৌশল শেখাবো, কি করলে আপনি পারবেন এবং কোথায় থেকে পড়তে হবে এটুকু আমি বলতে পারি। আপনাদেরকে একেবারে নোটের মতো করে দেবো, যেন কোনো সমস্যা না। একটু বলেন এটা নিয়ে, নিয়মটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা কারো, প্লিজ একটু বলেন। পারবো, ভেরি গুড। কারো সমস্যা আছে কিনা, আমরা একটু কথা বলি এই নিয়মটা নিয়ে। দেখেন এই নিয়মটা কিন্তু ঠিক আগের মতোই, এই নিয়মটা কিন্তু বিসর্গ সন্ধির সেই আগের মতো। আপনারা একটু এটা আমাকে বলে দেন তো উত্তর কি হবে। আমরা যে বিসর্গ সন্ধির যে নিয়মটা পড়লাম সেম নিয়মের মতো, আমাকে এটার একটু উত্তর করে দেন, কে পারবেন? ক্লিয়ার, ভেরি গুড। কে এটার উত্তর করে দেন, আপনারা একটু উত্তর করেন এটার, আমি দেখি কি হচ্ছে, আগে আপনারা করেন। ম যোগ দন্ত ন যোগ দন্ত স যোগ ত যোগ আ যোগ প। দেখেন এইখানে মোট আমরা যদি বর্ণ দেখে থাকি, এখানে কিন্তু একটু দেখবেন, গুড, অলরেডি হয়ে গিয়েছে আমি বলার আগে। এখানে মোট বর্ণ আছে, দেখেন মোট বর্ণ আছে হলো 6টা, 6টা বর্ণের মধ্যে কিন্তু মাঝের বর্ণ আছে দন্ত স এবং ত, দন্ত স এবং ত। আমি বলেছিলাম কি 5টা বর্ণের কথা বলেছিলাম, কি কি বর্ণ বলেছিলাম, কি দন্ত স, তালব্য স, মূর্ধন্য স, র এবং ও, এই 5টা বর্ণ থাকলে এই 5টা বর্ণের পরিবর্তে একটা শুধু বিসর্গ বসিয়ে দেবে শব্দ মাঝে। এই তো গুড, রুবেল, জলি, সবার হয়েছে, ভেরি গুড। এই তো অ্যান্সার করলেই হয়ে যাচ্ছে, তার মানে আপনারা আগে থাকতে এগুলো জানেন। আমরা জাস্ট একটু এটাকে কি করব, সুন্দর করে গুছিয়ে পড়বো, তাহলে আর কিচ্ছু লাগবে না, ইনশাআল্লাহ যে কোনো পরীক্ষার জন্য আমরা পারবো। ভেরি গুড, আপনারা কিন্তু যথেষ্ট ভালো পারেন, এটা খুবই দরকার এখন। আর আমরা সকলেই জানি ইতোমধ্যে কিন্তু আমাদের যে আগের যে ইয়াটা ছিল ওটা বাদ, এখন কিন্তু মেধাবীরা আসবে এবং চাচ্ছে কিন্তু, এখন সরকার কিন্তু চাইবে যে মেধাবীরা আসুক, মেধাবীরা ভালো করুক, মেধাবীরা দেশ পরিচালনা করুক। আমাদের জেনারেশন যে তো আমরা বাংলাদেশ 2 নিয়ে আসছি, এই জন্য এই বাংলাদেশটাকে সমৃদ্ধ করার জন্য মেধার প্রয়োজন। আর মেধাবী যারা যখন সামনে আসবেন আপনারা, তখন দেশ জাতি উন্নত হবে এবং সমৃদ্ধ হবে, পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে। এটা ভেরি গুড। তাহলে কি এইখানে দেখেন মাঝের বর্ণ দন্ত স এবং ত, এই দুইটার মধ্যে, দুইটা মাঝের মধ্যে শর্তে কোনটা আছে? শর্তে দেখেন আছে দন্ত স, তাহলে আমরা এটার পরিবর্তে বিসর্গ বসিয়ে দিব। এটার পরিবর্তে বিসর্গ বসালে হয়ে গেল কি মনস যোগ তাপ,
মনস যোগ তাপ, এটার উচ্চারণ দেখেন আমরা কি করতাম, মনোবিসর্গ যোগ তাপ। এই উচ্চারণটা যদি আমরা করি আমাদের ভুল হবে। কি হবে, বিসর্গ বসিয়েছি দন্তাস্বর পরিবর্তে, তাহলে মনস যোগ তাপ, বিসর্গটা বসে উচ্চারণ হয়ে গেল। ক্লিয়ার কিনা বলেন তো একটু সবাই এবার, ক্লিয়ার কিনা এই নিয়মটাই, এই নিয়মটাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা আপনারা একটু উত্তর করেন যে ক্লিয়ার কিনা। ক্লিয়ার, থ্যাংক ইউ। এবার আমরা এটাতে দেখি, ক্লিয়ার, ভেরি গুড রুবেল। এটা একটু কি হবে, এটার কি হবে বলেন, এটার কি হবে, এটার উত্তর করেন আপনারা, আমি একটু দেখি, এটার একটু উত্তর করেন আপনারা। তালব্য যোগ রস্বই যোগ, বাহ অলরেডি উত্তর হয়ে গেছে রনি, ভেরি গুড। র যোগ তালব্য যোগ স যোগ এ যোগ দ। এখানে দেখেন বর্ণ কয়টা, বর্ণ হচ্ছে 2 4 6 7, 7টা বর্ণ। 7টা বর্ণের মাঝের বর্ণ কোনটা, 7টা বর্ণের মাঝের বর্ণ আমরা কোনটা পাচ্ছি, মাঝের বর্ণ আমরা পাচ্ছি হলো তালব্য স। যেহেতু 7টা বর্ণ আছে, 7টা বর্ণের মাঝের বর্ণ হলো তালব্য স। যেহেতু এই তো ভেরি গুড সিরাজম মনিরা, হয়েছে রনির হয়েছে। তাহলে এটার পরে একটু বিসর্গ বসিয়ে দিই। তাহলে দেখেন তো বিসর্গ বসালে কোনটা হচ্ছে, শিরস যোগ ছেদ, গ নাম্বার উত্তর হচ্ছে। তাহলে উচ্চারণ কি হচ্ছে, শিরস না শির বিসর্গ যোগ ছেদ, কোনটা হবে, শিরস যোগ ছেদ। কারণ হলো আমরা বিসর্গটা বসিয়েছি এখানে তালব্য স এর পরিবর্তে। তাহলে আমি একটা জিনিস বারবার বলছি, যে বর্ণের পরিবর্তে বিসর্গ বসাচ্ছি সেই বর্ণের মতো উচ্চারণ হবে। ক্লিয়ার কিনা দেখেন, ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা, কারো বুঝতে সমস্যা আছে কিনা? এটা ক্লিয়ার কিনা একটু লিখি আমরা, ক্লিয়ার হলে আমি এবার আপনাদের দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রকি, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। এটার এটার দেখেন, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি আপনাদের লিক করতে দেব। এবার ক্লিয়ার হলে আপনারা এইটার একটু সন্ধি বিচ্ছেদ করে দিবেন আমাকে, নিশ্চয় নিশ্চয়ের সন্ধি বিচ্ছেদ করে দিবেন আপনারা। ক্লিয়ার হইলে নিশ্চয়ের সন্ধি বিচ্ছেদ লিখে ফেলেন, দেখি কার হয়। নিশ্চয় এর সন্ধি বিচ্ছেদ কি হবে, সেম নিয়ম। ভালো লাগবে ভাই, এটা আপনাদের যত কৌশল, এটা টেকনিক শেখাবো, আমি কোনো সংক্ষিপ্ত পড়াই না, আমি কখনো সংক্ষিপ্ত পড়াই না। আপনি যেন পড়ে শিখতে পারেন, আপনি যেন পড়াইতে পারেন, আপনাকে আমি সেইভাবে পড়াবো ইনশাল্লাহ। গুড, রনি হয়েছে। আর কারা, আরো আর বাকিগুলো একটু উত্তর করেন দেখি। এই নিয়মটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে একটু করে ফেলেন। রুবেল, হ্যাঁ হয়েছে। বাকি কারা? ওয়ালাইকুম আসসালাম। কাজী সাথীর হয়েছে। দেখছেন আপনারা চাইলে কত কিছু সম্ভব, পারছেন আপনারা, সবগুলো পারছেন। তাহলে দেখেন, দন্তান্ন যোগ রস্বই যোগ তালব্য স যোগ চ যোগ অন্তস্থ। তাহলে এখানে কয়টা বর্ণ আমরা দেখছি? থ্যাংক ইউ ভাই, আপনারা মনোযোগী, এই জন্য অসাধারণ মনে হচ্ছে। আপনারা যখন মনোযোগী হবেন নিঃসন্দেহে আপনারা ভালো জানেন, ভালো স্টুডেন্ট বিধায় আপনারা ভালো বুঝতে পারছেন। এটার কৃতিত্ব আপনাদের, আপনারা ভালো বোঝেন এবং বোঝার আকাঙ্ক্ষা প্রকাশ করছেন। ওয়ালাইকুম আসসালাম আসমা। এইটার তাহলে সন্ধি বিচ্ছেদ কি হবে, এখানে 5টা বর্ণ আছে, 5টা বর্ণের মাঝের বর্ণ কোনটা, তালব্য স। তাহলে ওই জায়গায় বিসর্গ বসিয়ে দেন, তাহলে হয়ে যাচ্ছে। যারা অনেকে অলরেডি অ্যান্সার করে ফেলেছেন, তাহলে এটার হচ্ছে কি, এটার উচ্চারণ হচ্ছে নিশ যোগ চয়। উচ্চারণ হচ্ছে কি, নিশ যোগ চয়, নট নি বিসর্গ যোগ চয়, নিশ যোগ চয়।
ভেরি গুড, আপনারা অনেকে উত্তর দিয়ে ফেলছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা নিঃসন্দেহে মেধাবী এবং পরিশ্রমী। আর মাথায় রাখতে হবে, আমাদের পরিশ্রমী না হইলে কিন্তু এখন ভালো করা খুবই খুবই কঠিন, কেননা এখন পরিশ্রমীদের জন্য মেধা এবং পরিশ্রম দুইটা একত্রে। এইটার উত্তর, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটার একটু উত্তর করেন তো আপনারা। আপনারা সবাই জানেন এটার, আমি যদিও জানি যে আপনারা প্রত্যেকেই জানেন। রূপতত্ত্ব, পদক্রম, ধ্বনিতত্ত্ব। দেখেন এইটার একটু দেখেন, এটার উত্তর কি হবে? বাবা, অলরেডি লেখা হয়ে গেছে রনি। আর না রুবেল, হয়নি ভাই, ভুল হয়ে গেছে। সাথী, ধ্বনিতত্ত্ব, হ্যাঁ হয়েছে। উত্তর হবে ধ্বনিতত্ত্ব। উত্তর হবে কি? ধ্বনিতত্ত্ব। আমি একটা জিনিস বলে দিই আপনাদের। ডি, ভেরি গুড। ঘ, আমি আপনাদের একটা জিনিস বলে দিই, যেখানে ধ্বনি সম্পর্কিত আলোচনা হবে সেখানে ধ্বনিতত্ত্বে ব্যবহৃত হবে, যেখানে শব্দ সম্পর্কিত আলোচনা সেখানে শব্দতত্ত্ব, যেখানে বাক্য সম্পর্কিত আলোচনা সেখানে বাক্যতত্ত্ব। আমার কথাটা কি বোঝা গিয়েছে? যেমন দেখেন, সন্ধির মধ্যে কিন্তু দুটি ধ্বনির মিলন হয়। কিভাবে মিলন হয়? আমি যদি বলে থাকি, দেখেন, বিদ্যা যোগ আলয়, বিদ্যা যোগ আলয় সমান হচ্ছে কি? বিদ্যালয়। দেখেন সন্ধিতে কি হয়, দুইটা অংশ থাকে। সন্ধি বিশ্লেষণ করলে, বিচ্ছেদ করলে দুটি অংশ পাওয়া যায়, প্লাসের আগের একটা অংশ এবং প্লাসের পরের একটা অংশ। তো এখানে প্লাসের আগের অংশের শেষ ধ্বনি কোনটা? এখানে আ, তাহলে এই ধ্বনি এখানে আ। পরের অংশের প্রথম ধ্বনি কোনটা? আ। তাইলে এখানে দেখেন ধ্বনির আলোচনা হয়। যেখানে ধ্বনির আলোচনা হয় সেখানে ধ্বনি তত্ত্বের মধ্যে ব্যবহৃত হয়। ধ্বনির আলোচনা হইলে ধ্বনি তত্ত্বের মধ্যে। আমি আর একটা জিনিস বলে দিই, আমি কিছু জিনিস একটু বলি, হ্যাঁ, একটু মনোযোগ দেন। ধ্বনি বর্ণে সন্ধি হয়, নত্ব সত্য বিধান হয়, এটা মনে রাখবেন। তাহলে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, ধ্বনি বর্ণে সন্ধি হয়, নত্ব সত্য বিধান হয়, এইটা একটু লিখে নিলে তাহলে ধ্বনি বর্ণ, নত্ব বিধান, সত্য বিধান, সন্ধি, এগুলো সব ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে? আরেকবার বলছি দরকার হলে, ধ্বনি বর্ণে সন্ধি হয়, নত্ব সত্য বিধান হয়। তাহলে ধ্বনি বর্ণ সন্ধি, নত্ব বিধান, সত্য বিধান, এগুলো সব ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। ক্লিয়ার কিনা ভাই? ক্লিয়ার কিনা? দেখেন, কারো কি কোনো সমস্যা আছে এই অংশটুকু নিয়ে? একটু কথা বলতে হবে প্রিয় ভাই বোনরা, কথা না বললে হবে না। হ্যাঁ, দেখেন আপনাদের পৃথিবীতে কিন্তু সবচেয়ে বেশি সফল মানুষ কারা জানেন? পাগলরা। দেখেন, যারা এখন পর্যন্ত বিখ্যাত হয়েছে সবাই পাগল বলতো তাদের। তো আপনারা অনলাইনে ক্লাস করবেন, বাট আমি যখন কথা বলবো দয়া করে আপনারা নিজেরা কথা বলবেন ওইখান থেকে। অনেকে আপনাদের পাগল বলবে হয়তো, বা এই পাগল হয়ে গেছে, বলুক না ভাই। ভাই সফল হলে দেখবেন, আপনি যদি ধরেন পুলিশ ক্যাডার হন, তাহলে মনে করেন আপনার খালাতো ভাই, ফুয়াতো বোন, তার ভাই, তার ভাই, তার বোনের, তার মায়ের, সেও আপনার পরিচয় দিবে। কিন্তু আপনি যদি সফল না হন, তাহলে কিন্তু দেখবেন, আমরা সফল না হইলে আমাদের বাবাও কি বলে, মাকে বলে, তোমার ছেলে, তোমার মেয়ে এটা পারে না, এটা করে না। ঠিক আছে? এটা খুব স্বাভাবিক অর্থে। হ্যাঁ, ধ্বনি বর্ণের সন্ধি হয়, নত্ব সত্য বিধান হয়। ভাই বলে দিব, আমি সবগুলো বলে দিব, আমাদের তো এভাবে আসে নাই, আমি সব বলে দিব। ঠিক আছে? সমাস, কাল, ক্রিয়া, ধাতু, বচন, লিঙ্গ নিয়া, প্রকৃতি প্রত্যয় পাবে তুমি, রূপ তত্ত্বের স্বর্গে গিয়া। এগুলো সব আলোচনা হয় রূপতত্ত্বের মধ্যে। স্বর্গ সমান উপসর্গ, অনুসর্গ, তত্ত্ব সমান বিভক্তি, এগুলো সব আলোচনা করবো এবং আমি লিখে লিখে দেবো আপনাদের। এইটুকু মাথায় রেখে আমি আপনাদেরকে একটা গোছানো নোট করে দেবো, যেন আপনি নোটটা পড়লে আপনার প্রবলেম গুলো সলভ হয়, যেটা সাহিত্যে হোক বা ব্যাকরণ অংশে হোক। আমি যেটাই পড়াবো যখন, আপনাদের সুন্দর গোছানো নোট করে দেবো। এখন তো প্রশ্ন সলভ হচ্ছে, আপনাদের নোট তৈরি করে দেবো এবং খাতাটা রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না, আপনি নিজে পড়াতে পারবেন।
আর যেহেতু দেখেন আমাদের কিন্তু নতুন যিনি শিক্ষা উপদেষ্টা এসেছেন, তিনি কিন্তু বলে দিয়েছেন আমাদের এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। নতুন যে শিক্ষা ব্যবস্থা এটা পরিবর্তন করতে হবে, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু জানতে হবে। আপনারা যারা আছেন এখানে অনেকেই হয়তো প্রাইমারি স্কুলের শিক্ষক হবেন, অনেকেই নিবন্ধন দিয়ে কলেজ বা হাই স্কুলের শিক্ষক হবেন। ভাই এই জন্য লাগবে আপনাদের এগুলো। ওকে, এগুলো আমরা সব লিখে দেবো ভাই। আর একটা ক্লাস আছে পরে, হ্যাঁ, এই জন্য আমরা এর পরের ইয়ারটা দেখি একটু কি আছে। এটা খুবই সন্ধির প্রধান উদ্দেশ্য কি? সন্ধির প্রধান উদ্দেশ্য, আচ্ছা একটা জিনিস আমরা জানি কি, সন্ধির মধ্যে সন্ধিজাত শব্দ যদি বিশ্লেষণ করেন তাহলে দুটি অর্থবোধক শব্দ হয়, আর দুটি অর্থবোধক শব্দ একত্রে আরো নতুন একটা শব্দ গঠিত হয়। তাহলে সন্ধির কাজ কি? নতুন অর্থবোধক শব্দ তৈরি করা। সেটা কিভাবে? দুটি আলাদা অর্থবোধক শব্দ থেকে আরো একটা নতুন অর্থবোধক শব্দ হয়। তাহলে দেখেন এইখানে দেখেন, এইখানে আছে কি? সন্ধির প্রধান উদ্দেশ্য। সন্ধির প্রধান উদ্দেশ্য অলরেডি অ্যান্সার বলে দিয়েছেন, ভেরি গুড। এইখানে হলো উচ্চারণের সুবিধা। এখানে দুইটা উদ্দেশ্য আছে, আমরা একটু জানবো। হ্যাঁ, দুইটা উদ্দেশ্য, দুইটাই থাকতে পারে। একটা হলো উচ্চারণের সুবিধা, আর একটা আছে, এটা কি কেউ বলতে পারবেন? আমি এটা রেখে দিয়েছি এই কারণে, কেউ কি বলতে পারবেন? রনি এবং রকি শেখ দুইজনেরই হয়েছে, বাকি হ্যাঁ সবার হয়েছে, রেজা হয়েছে সবার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শহীদুল ইসলাম সবার হয়েছে, সাথীর হয়েছে, থ্যাংক ইউ। এটার আর একটা আছে, উচ্চারণের সুবিধার পাশাপাশি আর একটা আছে উদ্দেশ্য। দুইটা উদ্দেশ্য, সন্ধির উদ্দেশ্য দুটি। একটা হলো কি? উচ্চারণের সুবিধা বা সহজ প্রবণতা। আর একটা আছে, এটা কেউ বলতে পারবেন কিনা? ওইটাও পরীক্ষাতে আসছে, ওইটাও পরীক্ষাতে আসছে। কে বলতে পারবেন? একটু লিখে দেন তো। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই পারবেন। পরীক্ষাতে কিন্তু দুইটাই এসেছে, তবে আমরা এটাই বেশি পাই। তবে আর একটা আছে, এটা অসংখ্যবার এসেছে। আমাকে কি কেউ বলতে পারবেন? কে বলতে পারবেন একটু প্লিজ বলেন, এর মধ্যে কে বলতে পারবেন? উচ্চারণের সুবিধা বা সহজ প্রবণতা, এটার পাশাপাশি আরো একটা উদ্দেশ্য আছে সন্ধির। আমি বললে সবার মনে পড়বে, একটু আপনারা দেখি চেষ্টা করেন। আমি বললে আপনারা বলবেন না, এটা তো জানি। না পারলে বলবেন যে পারি না, তাও হবে। একটু কথা বলেন তবু, ঠিক আছে? বা মনে নেই, আপনারা সবাই জানেন কিন্তু মনে হচ্ছে না সম্ভবত। কেউ একজন বলেন। অপশনে শুধু অপশন খুঁজলে হবে? অপশন ছাড়া পড়তে হবে? হ্যাঁ, কোনো সমস্যা নেই রনি। আর এ না, সন্ধির উদ্দেশ্য মিলন না ভাই। হ্যাঁ, সন্ধি শব্দের অর্থ মিলন। হ্যাঁ, সন্ধি শব্দের অর্থ মিলন বা সংক্ষেপণ। ভেরি গুড। ধ্বনিগত মাধুর্য সম্পাদনা বা শ্রুতি মাধুর্যতা, রুবেল এবং আফিফা দুইজনেরই হয়েছে, থ্যাংক ইউ। ধ্বনিগত মাধুর্য সম্পাদনা বা শ্রুতি মধুরতা, থ্যাংক ইউ। আমি এটাই জানতে চাচ্ছিলাম। দুইটা, একটা হলো কি উচ্চারণের সুবিধা বা সহজ প্রবণতা, এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদনা বা শ্রুতি মধুরতা। ওকে, থ্যাংক ইউ। দেখছেন আপনারা, এখন দেখেন বাকিগুলো সবার মনে আছে যে হ্যাঁ এটা তো পড়েছি, এটা তো ঠিক, কিন্তু এখন মনে পড়ছিল না। কারো কোনো সমস্যা আছে কিনা আমি একটু দেখি, কারো কোনো সমস্যা আছে কিনা আপনাদের মধ্যে একটু দেখেন। এই যে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করলাম, এইগুলো নিয়ে কোনো সমস্যা আছে কিনা? আমরা কি এগুলো বুঝতে পেরেছি কিভাবে এটা আমরা করব? হ্যাঁ রনি, এটা লিখে নিয়ে যারা, যাদের মনে নেই বা জানি, তারা একটু লিখে নেন। শ্রুতি মধুরতা, হ্যাঁ। একটা জিনিস দেখেন, আপনাদের যে একজন লিখছেন না মিলন, সন্ধি, সন্ধি শব্দের অর্থ হলো মিলন। সন্ধি, দেখেন একটু এটা একটু লিখে নেন তো। সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন বা সংক্ষেপণ।
এখন এই জায়গাটায় দেখেন, আমরা যখন বইগুলো পড়ি তখন পড়ি কি সন্ধি শব্দের অর্থ মিলন, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, এটা পড়ি কি না? দেখেন এটা পড়ি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটু কম পড়ি এটা। সন্ধি শব্দের অর্থ মিলন আবার সংক্ষেপণ, সমাস শব্দের অর্থ কিন্তু আবার সমাস শব্দের অর্থও কিন্তু হয়, এটা সমাস শব্দের অর্থ কিন্তু সংক্ষেপণ বা মিলন। বুঝতে পেরেছেন? এইটা দেখেন সমাসের অর্থ কিন্তু এই সংক্ষেপণ বা মিলন, আবার সন্ধিরও কিন্তু সংক্ষেপণ বা মিলন। এটা একটু আমি ডিসকাস করি, এটা আপনাদের দরকার। দেখেন এখানে আমরা যদি বলে থাকি, দেখেন বিদ্যার জন্য আলয়, তাহলে কি হয়? বিদ্যালয়। আবার আমি যদি বলে থাকি বিদ্যা যোগ আলয়, বিদ্যা যোগ আলয় সমান কি হয়? বিদ্যালয়। বিদ্যা যোগ আলয় সমানও হয় বিদ্যা যোগ আলয় সমানও কিন্তু হয় বিদ্যালয়। এই জায়গাটা একটু দেখেন, আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ। এইখানে দেখেন এই জায়গায় কি হয়েছে? বাক্যের সংক্ষেপণ হয়, সমাসে হয় বাক্যের সংক্ষেপণ। ওকে, সমাসে কিসের সংক্ষেপণ? বাক্যের সংক্ষেপণ। আর সন্ধিতে কি হয়? শব্দের সংক্ষেপণ। এইখানে দেখেন সমাসে হয় পদ বা শব্দের মিলন। সমাসে হয় কি? পদ, বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে, তাই সমাসে পদ বা শব্দের। ওকে, এইখানে দেখেন আর সন্ধিতে হয় ধ্বনির মিলন। হ্যাঁ, সন্ধিতে মিলন হয় ধ্বনিতে, আর পদের সমাস হয় পদের বা সমাস শব্দের। হ্যাঁ, পদের অথবা শব্দের। ভেরি গুড। আর সংক্ষেপণ হয় কিসের? এখানে সংক্ষেপণ হয় বাক্যের সমাসে, আর সংক্ষেপণ সন্ধিতে হয় ধ্বনির। আমার কথাটা কি বোঝা গিয়েছে কিনা? এই দুইটা, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, সন্ধি শব্দের অর্থ সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ মিলন, সন্ধি শব্দের অর্থ মিলন। এই দুইটা প্রশ্ন কিন্তু আমাদের জানা খুব দরকার। এবং আসে সমাসে কিসের সংক্ষেপণ? সমাসে বাক্য বা, বোঝা গিয়েছে? রবার্ট পিথাগোরাস হাউন আঙ্কেল নাকি? এখানে দেখেন এটা কিন্তু একটু আমাদের জানার দরকার। ক্লিয়ার কিনা? এই অংশটুকু নিয়ে আমাদের কোনো সমস্যা আছে কি? আমরা যেগুলো পড়লাম এখন পর্যন্ত, এই অংশটুকু নিয়ে কি আমাদের কোনো সমস্যা আছে কিনা একটু বলেন তো। আসলে আমরা পারবো? ক্লিয়ার কিনা? এই শব্দ যতগুলো প্রশ্ন আমরা সলভ করেছি, কোনো সমস্যা আছে কিনা? ভেরি গুড রনি, হয়েছে, সুন্দর। বলেন যে এইটা আসলে আমরা পারবো কিনা, একটু লিখেন ক্লিয়ার কিনা। কারো বুঝতে সমস্যা আছে কিনা? ক্লিয়ার, ভেরি গুড। ঠিক আছে, আজকে তবে এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো আলোচনা নেই। আসসালামু আলাইকুম।